প্রিয় দর্শক, ট্রাস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড নিবেদিত বিজিআইসি আয়োজিত ব্যবসা বাণিজ্য বিষয়ক জিটিভির সাপ্তাহিক অনুষ্ঠান বিজনেস এ টু জেডে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ গিয়াসউদ্দিন। দেশের ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে মানুষের এখনও আস্থার সংকট রয়েছে। সেই সংকট নিরসনের জন্য ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট রেগুলেটরি অথরিটি কাজ করে যাচ্ছেন। অন্যদিকে বাংলাদেশের আমদানি রপ্তানির ক্ষেত্রে লজিস্টিক্স সাপোর্ট দিয়ে থাকেন বাংলাদেশ ফ্রেট ফরওয়ার্ডিং। এ নিয়ে আলোচনার জন্য আজকে জিটিভির বিজনেস এ টু জেডে উপস্থিত রয়েছেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসির সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোহাম্মদ জেলালুল আজিম এবং কনভেয়ার গ্রুপের সম্মানিত চেয়ারম্যান ও সিইও জনাব কবির আহমেদ। জনাব জেলালুল আজিম এবং জনাব কবির আহমেদ, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। আমি সর্বপ্রথম প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসির সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব জেলালুল আজিমের কাছে যেতে চাই। বাংলাদেশের মানুষকে ইন্স্যুরেন্সের আওতায় আনার জন্য, অধিকাংশ মানুষকে ইন্স্যুরেন্সের আওতায় আনার জন্য পেনিট্রেশন দরকার আছে, পেনিট্রেশন বৃদ্ধি করা দরকার আছে। এই পেনিট্রেশন বৃদ্ধি হলে আমরা জিডিপিতে কন্ট্রিবিউশন রাখতে পারবো। জিডিপিতে কন্ট্রিবিউশন বাড়লে অর্থনীতিতে, বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখা যাবে। এই পেনিট্রেশন বৃদ্ধির ক্ষেত্রে আমাদের দেশে বা আপনাদের পক্ষে কি কি চ্যালেঞ্জগুলো আপনারা মোকাবেলা করছেন এবং সেখান থেকে উত্তরণের উপায় কি মনে করেন আপনি? প্রথমেই জিটিভি এবং স্পন্সরকে ধন্যবাদ জানাচ্ছি আমন্ত্রণ জানানোর জন্য। আপনি যথার্থই বলেছেন, বাংলাদেশে ইন্স্যুরেন্সের পেনিট্রেশন সারা দুনিয়াতে সর্বনিম্ন পর্যায়ের আমরা আছি। এখন যদি ধরা হয় তাহলে 0.4% মতো, যেটা জিডিপিতে আমাদের কন্ট্রিবিউশন ধরার মতোই না, বলার মতো না। এবং প্রতি বছরই এটা কিছু কিছু করে কমছে। কারণ হলো দেশের জিডিপি যে হারে বাড়তেছে, আমাদের ইন্স্যুরেন্সের প্রিমিয়াম সেইভাবে বাড়তেছে না, যার ফলে পেনিট্রেশন, আমি যদি বিগত 10 বছরের ইতিহাস তুলে ধরি তাহলে 10 বছর আগে 1-এর কাছাকাছি ছিল, সেটা প্রতি বছরই কমতে কমতে আপনার 0.4-এর দিকে চলে আসছে। তো ইন্স্যুরেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খাত এবং এইটার পেনিট্রেশন বাড়ানো খুব জরুরি। ইন্স্যুরেন্স পেনিট্রেশন যদি আমরা বাড়াতে পারি তাহলে এই খাতটা যেভাবে ডেভেলপ করবে, একইভাবে আপনি বললেন এই খাতের মাধ্যমে আমরা যথেষ্ট টাকা পয়সা যেটা নিয়ে আসি, আমরা অর্থনীতিতে সেখানে ভূমিকা রাখতে পারি, যার ফলে দেশের অর্থনীতিতেও একটা বড় ভূমিকা রাখা সুযোগ এই পেনিট্রেশন বাড়ানোর মধ্যে আছে। কিন্তু আমরা যে চ্যালেঞ্জগুলো এখন ফেস করছি তার মধ্যে প্রথম হচ্ছে এই ইন্স্যুরেন্স সম্পর্কে মানুষের আস্থার একটা সংকট রয়েছে। এইটা জীবন বিমার ক্ষেত্রে খুব বেশি এবং সাধারণ বিমার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই। মূল কারণ হচ্ছে আমরা বিমা দাবি যথাযথভাবে পরিশোধ করছি না। অনেকে করলেও যথেষ্ট সময় ক্ষেপণ করে করছেন, যার ফলে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো যে কমিটমেন্টটা করে সেই কমিটমেন্ট ফুলফিলটা সেইভাবে হয় না। এর ফলেই আপামর জনসাধারণ ইন্স্যুরেন্স সম্পর্কে একটা নেতিবাচক ধারণা পোষণ করে। তো আমি মনে করি সর্বপ্রথম দরকার আমাদের আস্থাটা বাড়ানো বা পজিটিভ করা। আস্থা পজিটিভ করতে গেলে বিমা দাবিটা পরিশোধ করতে হবে। বাংলাদেশের জীবন বিমার ক্ষেত্রে প্রায় 60%-এর কাছাকাছি চলে আসছে বিমা দাবি পরিশোধের হারটা। এইটাকে শতভাগে নিতে হবে, অর্থাৎ যে দাবিটা প্রদানযোগ্য সেই দাবিটা শতভাগ অতি দ্রুত ঝামেলাবিহীনভাবে পরিশোধ করতে হবে। তার জন্য আমরা এখন ডিজিটাল প্রযুক্তির ব্যবহার করতে পারি, যেটা ঝামেলাবিহীনভাবেই আমরা গ্রাহকের কাছে টাকা পৌঁছিয়ে দিতে পারবো। সাধারণ বিমার ক্ষেত্রে বিমা দাবি পরিশোধের একটা বড় বাধা হলো সার্ভেয়ারদের মাধ্যমে লস অ্যাসেসমেন্টটা। এখানেও যদি আধুনিক প্রযুক্তির ব্যবহার করা যায় তাহলে খুব দ্রুততম সময়ে লস অ্যাসেসমেন্ট করে বিমা দাবি পরিশোধ করা যেতে পারে। সো বিমা দাবি পরিশোধটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি মনে করি আস্থার সংকট দূর করার জন্য। এবং আস্থার সংকট দূর করতে পারলে আমরা পেনিট্রেশন বাড়ানোর পথে
কাজ করতে পারবো। আপনার কাছ থেকে আবার শুনবো। আমি একটু জনাব কবির আহমেদের কাছে যেতে চাই। আপনি বাংলাদেশের রপ্তানি আমদানির সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত এবং আপনি বাপার প্রেসিডেন্টও বটে। আমি একটু জানতে চাইবো আপনার কাছ থেকে আমদানি রপ্তানির ক্ষেত্রে আপনারা কি কি চ্যালেঞ্জগুলো ফেস করেন, বাধাগুলো ফেস করেন? লাইক আমরা যে অনেক সময় শুনি যে কাস্টমে অনেক ধরনের জটিলতা শুনি বা জটের কথা শুনি। আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন একটু। ধন্যবাদ জিটিভিকে আজকে বিজনেস এ টু জেড আমাদেরকে ইনভাইট করার জন্য। আপনারা ভালো করে জানেন আমাদের বাংলাদেশের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে আমদানি এবং রপ্তানি, এবং সেই আমদানি রপ্তানির পুরা বিষয়টা আমরা ডিল করে থাকি এবং তারই অন্তত 90% বাংলাদেশের চট্টগ্রাম বন্দর দিয়ে পরিচালিত হয়ে থাকে, বাকি অন্যান্য ল্যান্ড পোর্ট এবং মংলা পোর্ট দিয়ে পরিচালিত হয়ে থাকে। তো আমি যদি সমস্যাগুলোর মধ্যে আলোকপাত করি, সেখানে আমাদের মূল সমস্যা হলো অবকাঠামো এবং তার সাথে সাথে আমাদের যে ইনস্টিটিউশনাল সমস্যাটা। আমদানি রপ্তানির অন্যতম স্টেক হোল্ডার হলো জাতীয় রাজস্ব বোর্ড, তারপরে বিভিন্ন বন্দরসমূহ এবং সিভিল এভিয়েশন, কাস্টমস ইত্যাদি। দেখুন, আমরা সবাই প্রথমেই কাস্টমসকে পিন পয়েন্ট করে এবং বিভিন্ন সেক্টরকে পিন পয়েন্ট করে, কিন্তু আসলে আমরা কখনো গোড়াতে হাত দিই না যে আমাদের সমস্যাটা আসলে কোন জায়গায়। বেসিক্যালি আমাদের সমস্যাটা হলো রাজনীতিক। একটা যদি দেশের পলিটিক্যাল কমিটমেন্ট না থাকে, তখন আপনি সরকারি কর্মকর্তা অথবা কর্মচারী অথবা একটা সার্টেন ডিপার্টমেন্টের উপর ডিপেন্ড করে আপনি তাদেরকে দায়ী করতে পারবেন না। এখন কাস্টমস, পোর্ট, এয়ারপোর্ট, সিভিল এভিয়েশন, আমরা যে সেক্টরই বলি না কেন, সেই সেক্টরের তাদের তো নিজস্ব যথেষ্ট সীমাবদ্ধতা আছে। যেহেতু আমাদের সেই রাজনৈতিক সচেতনতা এবং আমাদের আমদানি রপ্তানির ক্ষেত্রে আমি এখনও মনে করি আমাদের যথেষ্ট ট্রেনিং ইনফ্রাস্ট্রাকচার অভাব আছে, এবং যিনারা এই কাজগুলো করবেন ওনাদের দক্ষতা বৃদ্ধির জন্য সরকারের যে সমস্ত পদক্ষেপগুলো আছে সেগুলোতে আমরা বৈশ্বিক দেশের তুলনায় আমরা অনেক পিছিয়ে আছি। তার উপরে আমাদের উপরে চেপে আছে অন্তত 200 বছরের একটা আমলাতান্ত্রিক জটিলতা। সেই জায়গা থেকে কিন্তু আমরা খুব বেশি বের হতে পারি নাই। যদিও বলা হচ্ছে এখন যে আমরা ডিজিটালাইজেশনে যাচ্ছি অথবা গিয়েছি, কিন্তু বাস্তবে কিন্তু আমরা কোথাও নাই। আপনি দেখেন আজকে কত বছর যাবত আমরা ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো নিয়ে কথা বলছি, কিন্তু ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো অ্যাজ সাচ কোনো ফাংশন করছে না। আপনি এখনও আমরা ম্যাক্সিমাম যেই সেক্টরে আপনি যাবেন আমদানি রপ্তানিকে সাবস্টিটিউট করার জন্য সহায়ক যেই সমস্ত দলিলাদি আমাদের প্রয়োজন হয়, সেগুলো কিন্তু কোনো কোনো ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যানুয়ালি করতে হয়। কাস্টমসে কিন্তু এখনও স্বাক্ষর প্রথা চালু আছে। কাস্টম সরকাররা কিন্তু এখন সেখানে বন্দরে এবং এয়ারপোর্টে কাস্টম স্টেশনে এখন যেতে হয় ক্লিয়ারেন্সের জন্য। তো সেই ক্ষেত্রে আমরা কোথায় ডিজিটাল হলাম? এখানে আমরা না ম্যানুয়াল না ডিজিটাল। এটা কিন্তু আরও অনেক বড় একটা সমস্যা। কিন্তু আমি যেটা প্রথমে বলেছি, এটার জন্য আমি কাস্টমসকে সামগ্রিকভাবে দায়ী করতে চাই না, কিন্তু কাস্টমস তো একা এই কাজটা করে না। বাইরের থেকে সবাই মনে করে যে এটা কাস্টমস, আসলে কিন্তু বিষয়টা তা না। এখানে কাস্টমসরা তার অনেকগুলো সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট আছে, ব্যাংক আছে, বাণিজ্য মন্ত্রণালয় আছে এবং অন্যান্য মন্ত্রণালয়গুলো সেটার সাথে সংশ্লিষ্ট, যার কারণেই এই সমস্ত আইপিও ইম্পোর্ট পলিসি অর্ডারের যে নিয়ম অনুযায়ী যখন সমস্ত দলিলাদি সাবমিট করা হয় তখন অনলি কিন্তু কাস্টম ক্লিয়ারেন্সটা হয়ে থাকে। তো এছাড়া আপনি যদি দেখেন আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার, আজকে আমরা ফ্রেট ফরওয়ার্ডাররা আমরা বৈশ্বিক বিশ্বে আমরা যেভাবে কাজ করি, একজন ফরওয়ার্ডার তার কাজের বাংলাদেশে মাত্র সে 15 থেকে 20% কাজ সে করতে পারছে, বাকি 90% কাজ করে আইদার কাস্টমস অর পোর্ট অর অন্যান্য সংস্থা। কিন্তু কথা ছিল একটা শিপমেন্ট যখন বাংলাদেশে আসবে তখন এই শিপমেন্টে বাংলাদেশে ঢোকার সাথে সাথেই একজন ফ্রেট ফরওয়ার্ডার তার দায়িত্ব নিয়ে নেবে এবং সে অত্যন্ত দ্রুততর সময়ে সে তার শিপমেন্টটা সে তার ক্লায়েন্টের কাছে সে ডেলিভারি দিয়ে দিবে। এখন সে কী কী রেসপন্সিবিলিটি নেবে? সেখানে তাকে ডিউটি অ্যান্ড ট্যাক্সের রেসপন্সিবিলিটি নিতে হবে, তাকে ওয়ার হাউসের রেসপন্সিবিলিটি নিতে হবে, তাকে বিশেষ করে তারা একজন কাস্টম ব্রোকারকে অত কনসার্নি নিয়োগ করবে এবং তার মাধ্যমে সে মালামালটা কনসার্নির কাছে ডেলিভারি দিয়ে দিবে, অথবা একজন ট্রান্সপোর্ট ভেন্ডার থাকবে, ট্রান্সপোর্ট ভেন্ডারের মাধ্যমে সে মালামালটা দিয়ে দিবে। এই হবে, দিস ইজ দ্য ফাংশন
অফ এ ফ্রেট ফরওয়ার্ডার। কিন্তু বাস্তবে আমরা কি করছি, এই সমস্ত মালামালগুলো থাকে হলো চট্টগ্রাম বন্দরে অথবা মংলা বন্দরে অথবা ঢাকা এয়ারপোর্টে, এই সমস্ত জায়গাগুলো এখন বন্দর এয়ারপোর্ট বিভিন্ন স্থাপনাগুলোকে আমরা ব্যবহার করছি একটা ওয়্যার হাউস হিসাবে। তো যার কারণে এই যে আমদানি রপ্তানির যে বটলনেকগুলো, কারণ এই কাজটা কিন্তু বন্দরের না, এই কাজটা কিন্তু এয়ারপোর্টের না, কিন্তু তাদেরকে এই কাজটা করতে হচ্ছে। তো যার কারণেই বন্দরের যেই গতিশীলতা সেটা কিন্তু আর থাকছে না। কাস্টমস যেভাবে ফাংশন করার কথা সে সেভাবে করতে পারছে না। তো সামগ্রিকভাবে আমি মনে করি যে আমাদের মূলত যে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডোর কথা বলা হয়েছে, সেটা ফ্রেট ফরওয়ার্ডারদের ক্ষেত্রে, এক্সপ্রেস কুরিয়ারের ক্ষেত্রে, কাস্টম ক্লিয়ারেন্সের ক্ষেত্রে প্রত্যেকটা স্তরে সেটাকে একদম ফুললি অপারেশনাল করা প্রয়োজন। তাহলে হবে কি আমরা একটা স্তর অন্তত এগিয়ে যেতে পারবো। সমস্যাগুলো যাতে সরকার সমাধান করুক, আমরা চাই এটা ডিজিটালি আমাদের এই যে কাস্টম থেকে ধরে সব কিছু যদি হয়, যেখানে আপনি বলছেন 20% কাজও হয় না, এটা যাতে 100% হয়, পলিটিক্যাল গভর্নমেন্টগুলো নেক্সট যাতে সেই কমিটমেন্টগুলো নিয়েই আসে, এটাই আমরা আশাবাদ করব। আমাদের সময় হয়েছে একটু বিরতি নেওয়ার, বিরতির পরে আমরা আবার আপনাদের আলোচনা শুনবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সময় হয়েছে একটি বিরতি নেওয়ার, বিরতির পর আবারও ফিরছি, সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগতম। আমরা যে আলোচনা শুনছিলাম, বিশেষ করে জনাব আজিম সাহেব যেটা বলছিলেন, আপনি পেনিট্রেশন নিয়ে যে কথা বলছিলেন, পেনিট্রেশন বৃদ্ধি করতে হলে আস্থা তৈরি করতে হবে। আস্থা যে কারণে আমরা তৈরি করতে পারছি না, সেটা হচ্ছে যে অনেকগুলো কোম্পানি বিমা দাবি ঠিক মতো পরিশোধ করছে না, এবং অনেকগুলো কোম্পানি বিমা দাবি পরিশোধ করতে হিমশিম খাচ্ছে। তাহলে এই যে দুর্বল কোম্পানিগুলোকে মার্জ করা যায় কিনা, বা আপনারা মার্জ করার পরামর্শ সংশ্লিষ্ট রেগুলেটরকে দিচ্ছেন কিনা, এবং মার্জ করলেও যে আমাদের যে রেজুলেশন আইন হচ্ছে, রেজুলেশন আইন দ্বারাই এটা আসলে গ্রাহকের স্বার্থ সংরক্ষণ হচ্ছে কিনা, নাকি গ্রাহক ক্ষতিগ্রস্ত হতে পারে, এই বিষয়ে আপনি যদি আপনার এক্সপার্ট ওপিনিয়নটা দিতেন। প্রথমত আমি যেটা বলি যে বাংলাদেশের মতো দেশে আমাদের যে জীবন বীমার কথাই বলেন, সাধারণ বীমার কথাই আমরা যদি বলি, সংখ্যা, অর্থনৈতিক অবস্থা ইত্যাদি সার্বিক বিবেচনায় অনেক বেশি কোম্পানিকে লাইসেন্স দেওয়া হয়েছে। এইটা হচ্ছে গোড়ায় একটা গলদ হয়ে গেছে আমাদের। এবং এই লাইসেন্সগুলো দেওয়া হয়েছে মূলত রাজনৈতিক কারণে। আদৌ এতগুলো কোম্পানির প্রয়োজন আছে কিনা, এই কোম্পানিগুলো পরিচালনা করার মতো দক্ষ জনশক্তি আমাদের আছে কিনা, এগুলো না দেখেই দেওয়া হয়েছে, যার ফলেই এই সমস্যাগুলোর সৃষ্টি। তো যাই হোক, যেটা হয়ে গেছে তো সেটা তো আর বলে লাভ নেই। এখন কিভাবে আমরা এখান থেকে পরিত্রাণ পেতে পারি, তো সেটার জন্য আপনি যেটা বলছেন যে মার্জার একটা পদ্ধতি, আমরা অনেক দেশে এই জিনিসটা দেখি, বিভিন্ন কারণে এই মার্জারগুলো হয়। কিন্তু আমাদের দেশে আমার মনে হয় আমাদের যারা এন্টারপ্রেনিউররা আছেন তাদের বোধহয় এই জিনিসটা তাদের খুব একটা পছন্দের বিষয় না আর কি। তারা তাদের মতোই থাকতে চান, যার কিন্তু তারা ফলে টাকাও দিবে না, আবার মার্জও হবে না, তাহলে যার ফলে তখন রেগুলেটরকে এগিয়ে আসতে হবে বা সরকারকে এগিয়ে আসতে হবে। তো সেটাতে একটা পদক্ষেপ নিচ্ছে, আমি যতটুকু জানি আমাদের যে রেগুলেটরিরা আছেন, এটা এই ব্যাংকের 5টা ব্যাংকে একীভূত করে যে পদক্ষেপটা সরকার নিয়েছে, সেটারই আদলে 15টা কোম্পানিকে ওনারা চিহ্নিত করেছেন, যে 15টা কোম্পানিকে তারা একটা কোম্পানিতে পরিণত করতে চান, এবং বিভিন্নভাবে তারা অর্থের সংস্থান করে গ্রাহকের দাবিগুলো তারা পরিশোধ করবেন, করে এটাকে একটা কোম্পানি হিসাবে প্রফেশনালি দাঁড় করাবেন, এবং একটা পর্যায়ে গিয়ে হয়তো এটা আবার ওনারা সেল করে দিবেন। এতদিন পর্যন্ত এই সমস্ত কোম্পানির যে সম্পদগুলো থাকবে, যেটুকুই থাকুক, সেটার মালিকানাও যেরকম একীভূত হয়ে যাবে, একইভাবে লায়াবিলিটিও তারা নিয়ে নেবেন। এর ফলে গ্রাহক স্বার্থটা ওনারা রক্ষা করতে পারবেন বলে আমি মনে করি। আর আপনি যে কথাটা বলছেন যথার্থ, যে আপনি দাবি পরিশোধ করবেন না, আবার একই সময়ে একীভূত হবেন না, সেখানে বাধা সৃষ্টি করবেন, এটা গ্রহণযোগ্য হতে পারে না। তো এই জন্য আমি মনে করি যে এটা একটা ভালো পদক্ষেপ। রেজুলেশন অধ্যাদেশটা পাশ হওয়ার অপেক্ষায় আছে। আমি মনে করি এটা দ্রুত পাশ হওয়া উচিত। এটা পাশ করার ফলে একটা রেগুলেটরকে আইনগত বৈধতা দিবে মার্জার করার জন্য। ইজার হিসাবে আরও 15টা কোম্পানিকে ওনারা মধ্যম ঝুঁকির ভিতরে ধরেছেন। আমি যদি লাইফ ইন্স্যুরেন্সের কথা বলি, আমাদের 36টা কোম্পানি, তার মধ্যে 6টা তাদের কেপিআই হিসাবে 6টা ভালো, যারা দাবি পরিশোধ করছে। 15টাকে তারা
অত্যাধিক ঝুঁকি চিহ্নিত করে তাকে একীভূত করার চেষ্টা করছেন। আর যে পণ্যটা মধ্যম ঝুঁকি তারা চেষ্টা করবেন প্রপার মনিটরিংয়ের মাধ্যমে তাদের স্পন্সরদের বা ম্যানেজমেন্টের সাথে আলাপ আলোচনা করে কিভাবে তারা এই মধ্যম ঝুঁকি থেকে ভালো কোম্পানিতে পরিণত হতে পারে। তো এই পদক্ষেপগুলো যদি যথাযথভাবে পরিচালনা করা যায় তাহলে সংখ্যাটা 36 থেকে কিন্তু দেখবেন 15, 6, 20-22টার ভিতরে চলে আসবে এবং আস্থাটা আনা হবে। আপনি যে মধ্যম ঝুঁকির যে কোম্পানিগুলোর কথা বলছেন, তাদেরকে যদি এই মধ্যম ঝুঁকি থেকে যদি উত্তরণ হতে হয় তাহলে তাদেরকে ভালোভাবে ব্যবসা করতে হবে। ব্যবসা না করলে যদি তারা সারপ্লাস করতে না পারে তাহলে তারা দাবি পরিশোধ করতে পারবে না, প্রফিট করতে পারবে না। একই সাথে আমরা মাঝখান দিয়ে গত কয়েক বছর ধরে মোটামুটি শুনতেছি ব্যাংক অ্যাসুরেন্সের কথা এবং বেশ কয়েকটা কোম্পানি ব্যাংক অ্যাসুরেন্স করে যাচ্ছে। আপনার কোম্পানি খুব ভালোভাবে করছেন আমরা যতটুকু জানি। তো ব্যাংক অ্যাসুরেন্স নিয়ে যতটুকু তোড়জোড় আমরা দেখছিলাম, আমাদের কাছে মনে হচ্ছে যে এখন একটু কেমন জানি এটা ব্যাংক তেমন একটা আগ্রহ ইন্টারেস্ট দেখাচ্ছে না। তো ব্যাংকগুলো যদি এগিয়ে আসতো, যে মধ্যম কোম্পানিগুলোর সাথে যদি একটু এগিয়ে আসতো তাহলে তাদের মাধ্যমে যদি কিছু প্রিমিয়াম পেত, যেগুলো প্রিমিয়ামগুলো কস্ট ইফেক্টিভ হতো, তখন আরও একটু আমার মনে হয় এটা একটা সাপোর্ট হিসেবে কাজ করতো কিনা। এই ব্যাংক অ্যাসুরেন্স নিয়ে যদি আপনি কিছু বলতেন। না, অবশ্যই ব্যাংক অ্যাসুরেন্স আমাদের দেশে পেনিট্রেশন বাড়ানোর জন্য আমাদের ডিস্ট্রিবিউশন চ্যানেল যেরকম বাড়াতে হবে, একইভাবে প্রোডাক্ট ইনোভেশন লাগবে। ডিস্ট্রিবিউশন চ্যানেলকে আধুনিক করতে হবে এবং প্রযুক্তি নির্ভর করতে হবে, তাহলেই কিন্তু আমরা পেনিট্রেশনটা বাড়াতে পারবো। এখন ব্যাংকের কথা যদি আমি বলি, বাংলাদেশ ব্যাংকের রেগুলেশনে কিছু গাইডলাইন দেওয়া আছে। ওনারা সব ব্যাংকে অ্যালাউ করেন নাই, তারা কিছু কিছু ক্রাইটেরিয়া ফিক্স করেছেন। আমরা এই রেগুলেশন করার সময় আমি যেহেতু জড়িত ছিলাম, আমি প্রস্তাব করেছিলাম যে ব্যাংকগুলোকে এত রেগুলেশন দেওয়ার প্রয়োজন নাই, কারণ ওরা তো আসলে মিডলম্যান হিসেবে কাজ করবেন, ওরা তো দায় নেবে না, দায়টা নেবে ইন্স্যুরেন্স কোম্পানি। কাজেই তারা যেহেতু একটা কর্পোরেট এজেন্ট হিসেবে কাজ করবে, তাদের জন্য এত বাধ্যবাধকতা রাখাটা ঠিক হবে না। তো ওইটা করার কারণে কিছু সংখ্যক ব্যাংক কোয়ালিফাই করে না এই ব্যাংকের সঙ্গে আসার জন্য। এটা একটা ব্যাংকের জন্য বড় অন্তরায় হয়ে গেছে। আমরা মনে করি যে এনপিএল এর যে শর্তটা দিয়েছে, এনপিএল এর সাথে এখানেতে সেল করার আমি সাথে সেটাই কোনো শর্ত বলছিলাম যে থাকতে আসলে পারে না। সে তো মিডলম্যান হিসেবে কাজ করতেছে, কাজেই ঝুঁকি তো ইন্স্যুরেন্স কোম্পানি নিচ্ছে, কাজে তাকে এইভাবে একদম আটকে ফেলার কোনো মানে হয় না। আমরা চাই বাংলাদেশ ব্যাংক এটা শিথিল করুক। আমি একটু জনাব কবির আহমেদের কাছে যেতে চাই। আপনি সম্প্রতি আমরা দেখছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বড় ধরনের একটা অগ্নিকাণ্ড ঘটেছে। এখানে আপনারা ফ্রেট ফরওয়ার্ডিংয়ে যারা ছিলেন আপনাদের অনেক ক্ষতি হয়েছে। আপনি এই ম্যানেজমেন্টটাকে কীভাবে দেখছেন? এবং এটাকে বিশেষ করে আমরা অনেক সময় যে ইন্স্যুরেন্স করার ক্ষেত্রে যেটা শুনছি যে এয়ার রিস্ক, নন এয়ার রিস্ক বিভিন্ন কথাবার্তা শুনি, অনেক ইন্স্যুরেন্স কোম্পানি ক্ষতিপূরণ দেয় নাই বা দিতে পারে নাই কভারেজ না থাকার কারণে। এই বিষয়ে যদি আপনি একটু আপনার এক্সপিরিয়েন্স থেকে বলতেন। ধন্যবাদ। এটা আসলে দুঃখজনক ঘটনা। ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর, শাহজালাল বিমানবন্দরে এত বড় একটা ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে গেল, কেপিআই নাম্বার 1, এবং এই ধরনের একটা দুর্বিষহ অবস্থা একটা দেশের সামগ্রিক অর্থনীতির জন্য অত্যন্ত ভয়ানক এবং আমাদের দেশের ইমেজের জন্য অত্যন্ত ভয়ানক একটা বিষয়। সেটা কোনো সন্দেহ নেই। আমাদের ইন্ডাস্ট্রি ইটসেলফ, বিশেষ করে আমরা যখন চিন্তা করছি যে আমরা পুরা সাউথ ইস্ট এশিয়াতে আমাদের এয়ারপোর্ট হবে একটা রিজনাল হাব, সেটা আমরা উই ড্রিম এট ইট, আমরা ড্রিম দেখি। সেখানে আপনার এই বিমানবন্দরে যে ওয়্যারহাউস ব্যবস্থাটা, এখন যে অগ্নিকাণ্ডের কারণে বিশাল একটা আস্থার সংকট তৈরি হচ্ছে না? অনেক বড় আস্থার সংকট তো অবশ্যই আছে। একটা পর্যায়ে তো বিভিন্ন কোম্পানিগুলো, এয়ারলাইন্সগুলো দে আর নট রিলেক্টেন্ট ছিল। তো লাকিলি আমাদের যেই অ্যাডভাইজার মহোদয় ছিলেন উনি কিন্তু ব্যক্তিগত উদ্যোগে উনি কিন্তু ইমিডিয়েটলি এয়ারপোর্টটাকে রিফাংশনিং করেছেন। এটা কিন্তু পৃথিবীর কোথাও সম্ভব কিনা আমার সন্দেহ আছে। তো এটা আমি জানি না, আমি মন্তব্য করতে চাই না এটা কি পলিটিক্যাল নন পলিটিক্যাল গভর্নমেন্টের কারণে কিনা, সেটাই মন্তব্যতে আমি যাচ্ছি না। বাট দিস ইজ এ ক্যাপাবিলিটি অফ এ পারসন, এটা হলো ইম্পর্ট্যান্ট। আর যেই অক্ষমতাটা এই যে কেন ঘটলো, এটা দেখেন বিমানবন্দরের মতো একটা জায়গায় যদি শর্ট সার্কিট হয়ে সেখানে 8 ঘন্টা যাবৎ সেখানে যদি আমরা অগ্নি নির্বাপন করতে না পারি, আমি কারো দায়ের কথা বলছি না, দোষের কথা বলছি না, কিন্তু যদি আমরা সামগ্রিকভাবে বিষয়টাকে আমরা একটু অ্যানালাইসিস করি তাহলে এটা কিন্তু অত্যন্ত
ভয়াবহ একটা ব্যাপার যে যেই জায়গাটা আমাদের সামগ্রিকভাবে এয়ার কার্গো ম্যানেজমেন্টের একটা একমাত্র বাংলাদেশের এই আউটলেটটা, আর কোনো আউটলেট কিন্তু আমাদের নাই। অর্থাৎ আমাদের টোটাল, আমরা এক্সপ্রেস কুরিয়ার বলেন, এয়ার কার্গো বলেন, সমস্ত ব্যবস্থাপনাটা কিন্তু আমাদের একদম কমপ্লিটলি ড্যামেজ হয়ে গিয়েছে। আমাদের ভাগ্য খুবই ভালো যেটা টার্মিনালের দিকে যায় না, এর আগেই সেটাকে নিয়ন্ত্রণ করা গিয়েছে। এটার জন্য আমরা খুবই ভাগ্যবান আমি মনে করি। যাই হোক, এখন আমি এটা মনে করি যে আমাদের সিভিল এভিয়েশন তথা বিমান তথা আমরা যারা প্রাইভেট সেক্টর থেকে আসি, আপনি যদি প্রাইভেট সেক্টরের লেন্স দিয়ে যদি প্রবলেমটাকে আপনি দেখেন, তাহলে মনে করবো যে রেগুলেটররা যে ধরনের নিয়ম নীতি আমাদের জন্য বেঁধে দেয় সেটা কিন্তু আমরা মানতে বাধ্য হই। এখন সেখানে হয়তো নিয়ম নীতি আছে, হয়তো আমাদেরও উদাসীনতা আছে, হয়তো রেগুলেটররাও প্রপারলি সুপারভাইজ করে নাই, সেটারও আছে। আর সবচেয়ে এখানে বড় যে সমস্যাটা, যে ওয়্যারহাউস ম্যানেজমেন্টের যে সেগ্রিগেশনটা, এটা কিন্তু আমি যদি আমার যদি অনেস্ট ওপিনিয়ন দিই, সেটা কিন্তু প্রপারলি ছিল না সেখানে। এটা কিন্তু অনেক বড় একটা কারণ, এটাকে এগ্রাভেট করার জন্য। না হলে হয়তো একটা সার্টেন জায়গায় সেটাকে সেখানে নিয়ন্ত্রণ করা যেত। আমরা একটু শুনছি এখানে যে প্রথমে অগ্নিকাণ্ডটা যেভাবে হয়েছে, আপনার ফায়ার সার্ভিসের বড় একটা গাফলতি ছিল, মানে হয়তো একদম ইনিশিয়ালি এটাকে শেষ করে দেওয়া যায়। তারা নাকি ক্রাম কেলে ওখানে বসবাসে কাজ করে, আমি ব্যক্তিগতভাবে আমি যখন স্পটে গেলাম তখন আমি ফায়ার সার্ভিসকে পেয়েছি। আমরা তো যেতেও পারছিলাম না, যখন গেলাম তখন আমরা ফায়ার সার্ভিসকে পেয়েছি। আমার বিভিন্ন টেলিভিশনে আমার ইন্টারভিউ আছে। তো এখন এটা, হ্যাঁ, ফায়ার সার্ভিসটা কেপিআইতে কী ধরনের ফায়ার সার্ভিস থাকা দরকার অ্যাজ পার আইকাও রুল অনুযায়ী, সেটা সিভিল এভিয়েশন ভালো বলতে পারবেন। সেইটা আমার বিষয় না, বা আমার সেই নলেজটাও নাই। কিন্তু কেপিআইতে ফ্লাইট সেফটি সহ শুরু করে যে ধরনের ফায়ার সার্ভিস বা এডুকেট ফায়ার সার্ভিস, আমি শিওর সেটা আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু জেনারেল কনটেক্সটে, যদি কার্গো কনটেক্সটে যদি আমরা সেটাকে করি, সেটার জন্য এডুকুয়েট ছিল কি না সেটা নিয়ে আমার একটু সন্দেহ আছে। এবং ইন টাইম ম্যানার সেটা কিন্তু ফায়ার সার্ভিস আসছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। যেই কথাগুলো বলা হচ্ছে ঢুকতে দেওয়া হয় নাই, এগুলো কিন্তু একটু অতিরঞ্জিত আমি বলবো। এটা ব্যাপারটা কিন্তু এরকম না। একটা সেফ জোনে ঢুকতে হলেও সেটা ফায়ার সার্ভিস হোক, তার মধ্যে একটা ছোটোখাটো প্রসিডিউর তো অন্তত মেনটেন করতে হয়। সেটার জন্য হয়তো অল্প সময় একটু এদিক সেদিক হতে পারে, কিন্তু বেসিক্যালি যেটা বলা হচ্ছে তা না। কিন্তু আসলে আগুনটা খুব দ্রুত অ্যাগ্রোভেট করেছে বিকজ অফ আমি যেটা বললাম, ওই যে ওয়্যারহাউস ম্যানেজমেন্টের জন্য সাথে সাথে কেমিক্যাল গোডাউনকে অ্যাটাক করলো, অ্যান্ড দেন দেয়ার আফটার এটা ইগনাইট করলো সমস্ত পুরো এরিয়াতে। সেটাই ছিল আসলে বড় ব্যাপার। বাট এটা আমাদের জন্য ইটস এ বিগ লেসন, ভেরি এক্সপেন্সিভ লেসন, টেরিবল লেসন আমাদের জন্য। অ্যান্ড আমি আশা করি যে এটাকে নিয়ে আমরা ভবিষ্যতে আরও সুন্দর এয়ারপোর্ট ব্যবস্থাপনা করতে পারবো, বিশেষ করে কার্গো ব্যবস্থাপনা আমরা করতে পারবো ঢাকা এয়ারপোর্টে। আমরা আশা করি আমাদের এত গুরুত্বপূর্ণ একটা এয়ারপোর্ট, এটার ম্যানেজমেন্টটা আরও ভালো হবে এবং আগামীতে এই সমস্ত বিষয়গুলো আমরা এখান থেকে রক্ষা পেতে পারি। জনাব কবির আহমেদ এবং জনাব জানাল আজিম, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি জিটিভির বিজনেস এ টু জেডে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, জিটিভিকে ধন্যবাদ। প্রিয় দর্শক, ট্রাস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড আয়োজিত বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স নিবেদিত ব্যবসা বাণিজ্য বিষয়ক জিটিভির সাপ্তাহিক অনুষ্ঠান আজ এই পর্যন্ত। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো অতিথি নিয়ে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জিটিভির সাথে থাকবেন।